হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 পার্ট 2 আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী। প্রথম কোশ্চেনটি কি বলেছে? নিউটন ও ডায়নের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তাহলে আমরা কি জানি? 1 নিউটন সমান সমান 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার 1 কিলোগ্রামকে কি লেখা যায়? সিজিএস এককে প্রকাশ করলাম 1000 গ্রাম ইন্টু 1 মিটারকে কত লেখা যায়? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা গুণ করলে কত হবে? 10⁵ ডাইন। সুতরাং 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এবার দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। তোমাদের দ্বিতীয় কোশ্চেন কি বলেছে? একটি নিস্তৃত পরমাণুর কক্ষে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত তা আমাদের বের করতে বলেছে। আবার কি বলেছে? মৌলটির এম কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত কত। তাহলে কি বলেছে? এল কক্ষে 2টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 2টি। সবগুলো কি করবো? আমরা যোগ করে দেব। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে 2 + 8 + 2 = 12। আমরা কি জানি? ম্যাগনেসিয়াম পরমাণু ক্রমাঙ্ক কত? 12। সুতরাং মৌলটি হলো ম্যাগনেসিয়াম। এখানে ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারিত হলে সেটিকে কি যাবে? Mg-2। Mg-2। এটা 2 নম্বর কোশ্চেন। এবার সরাসরি চলে আসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর 3 নম্বর কোশ্চেনে। এখানে বলছে একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে তুমি এক ফোঁটাটা দেখা যাচ্ছে না, তোমরা দেখে বুঝে নিও, বলে দিচ্ছি। 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে। তাহলে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয়। ডপারের সাহায্যে নির্গত, এখানে কালির হবে না, ডপারের সাহায্যে নির্গত জলের 100 ফোঁটা কি ধরা হলো পরিমাণ প্রথমে মাপনী চোঙের সাহায্যে মাপতে হবে। ডপারের সাহায্যে নির্গত জলের 100 ফোঁটা পরিমাণ প্রথমে মাপনী চোঙের সাহায্যে মাপতে হবে। এরপর ওই আয়তনকে 100 দিয়ে ভাগ করলে 1 ফোঁটা জলের আয়তন কি পাওয়া যাবে। অর্থাৎ 1 ফোঁটা জলের আয়তন সমান সমান মাপনী চোঙে সংগৃহীত জলের আয়তন বাই জলের ফোঁটার সংখ্যা। আমরা যদি ধরি মাপনী চোঙে জলের আয়তন ভি, তাহলে কি লিখতে পারি এটাকে? ভি বাই জলের ফোঁটার সংখ্যা মানে 100 ফোঁটা। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তাহলে আরেকবার দেখে নাও। এবার তাহলে চলে যাই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর 4th কোশ্চেনে। ফোর্থ কোশ্চেনটি বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি হল: রাদারফোর্ডের মডেল থেকে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাদারফোর্ডের বক্তব্য অনুযায়ী পরমাণু থেকে নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়া কথা, কিন্তু আমরা রেখা বর্ণালী পাই। রাদারফোর্ড নিরবচ্ছিন্ন বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে নাই। এই দুটো দেখে নাও। এই দুটো হচ্ছে রাদারফোর্ড মডেলের ত্রুটি। এবার চলে আসি
অ্যাক্টিভিটি টাস্ক 1-এর লাস্ট কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন। এখানে কি একটি অঙ্ক দিয়েছে, একটি খেলনা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাঁড়ায় 50 সেমি পার সেকেন্ড। গাড়ির ত্বরণ নির্ণয় করো। এখানে গাড়িটির কি ত্বরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা অঙ্কটিকে এইভাবে করব। ধরবো প্রাথমিক বেগ ইউ 20 সেমি পার সেকেন্ড, অন্তিম বেগ হচ্ছে ভি 50 মিটার পার সেকেন্ড 50 সেমি পার সেকেন্ড। দূরত্ব 1 মিটার, মানে হচ্ছে এটাতে সেমিতে কনভার্ট করব, কারণ আগের এককগুলি সেমিতে দেওয়া আছে, সুতরাং এটাতে সেমিতে কনভার্ট করলাম, তাহলে কি হলো 100 সেমি। আর ত্বরণ এফ, এটা আমাদের বের করতে হবে। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এ হচ্ছে ত্বরণ আর এস হচ্ছে দূরত্ব। তোমাদের লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো, এইভাবেই তোমরা তোমাদের খাতায় লিখবে। তাহলে ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি 20, ইউ স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি। এবার 2a লিখলাম, এসের জায়গায় কত, এসের জায়গায় 100 পেয়েছি, 100 বসিয়ে দিয়েছি। এবার 50 স্কোয়ার করলে 2500, আবার 20 স্কোয়ার করলে 400 প্লাস 200a, এটা এটা আমরা গুণ করে দিলাম, এই জায়গাটা এখানে গুণ করে দিলাম। তাহলে 2500, তাহলে এদিকে কত আসলো 200a সমান সমান 400, 2500টাকে এদিকে নিয়ে আসলাম উল্টা দিকে 2500, তাহলে কত আসলো 200a মাইনাস 200a, কত আসলো 200a সমান সমান 2100। আবার এ সমান সমান কি আসবে 2100/200, মানে হচ্ছে এ সমান সমান, এটাকে 2 দিয়ে 21কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 10.5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ সবসময় সেমি পার সেকেন্ড স্কোয়ার দিয়ে লেখা হয়, ত্বরণের একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এইভাবে তোমরা সুন্দর করে খাতাতে এই অঙ্কটা তুলে রাখবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 করব, ভৌতবিজ্ঞান ক্লাস 9। চলো তাহলে শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ক্লাস 9 ভৌতবিজ্ঞান। প্রথম কোশ্চেন কি বলেছে, সত্য মিথ্যা বিচার করো। আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়। আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়। আমরা কি জানি, বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের আইসোবার বলা হয়। যেমন Ar 4018 এবং Ca 4020 পরমাণু দুটির পরস্পরের আইসোবার। Ar এবং Ca পরমাণু দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 18 ও 20, কিন্তু প্রত্যেকটির ভর সংখ্যা 40। যদিও এই আইসোবারগুলির ভর সংখ্যা সমান, তা হলেও AMU বা ইউ এককে প্রকাশিত ভরের মধ্যে সামান্য পার্থক্য থাকে। Ar 4018 আইসোবারের ভর হচ্ছে 40.33162224। আবার Ca 4020 আইসোবারের ভর 40.329972 ইউ। এর জন্য তাদের ভর সংখ্যা সমান হলেও ইউ এককে সামান্য ভরের পার্থক্য হয়ে থাকে। ভর সংখ্যা সমান হলেও ইউ এককে ভরের সামান্য পার্থক্য হয়ে থাকে। তোমরা কোশ্চেনটি আরেকবার দেখে নাও, কোশ্চেনের উত্তরটি আরেকবার দেখে নাও।
এবার চলে আসি সেকেন্ড কোশ্চেনে। ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:1 অনুপাতে রাখার কারণ কি? ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:1 অনুপাতে রাখার ফলে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার গ্রামে এবং মিলিগ্রামে প্রকাশিত ভরের বাটখারা পাওয়া যায়। ফলে 100 মিলিগ্রাম থেকে 211.11 গ্রাম পর্যন্ত যে কোনো ভরের বস্তুর ভর নির্ণয় করা যায়। যেমন কোনো বস্তুর ভর 64.37 গ্রাম হলে ডান দিকের তুলাপাত্রের বাটখারাগুলি যথাক্রমে 50, 10 + 3 + 1 গ্রাম এবং 200 + 100 + 40 + 30 মিলিগ্রাম ভরের হবে। তোমরা কোশ্চেনটি আরেকবার দেখে নাও। তোমাদের যদি এই কোশ্চেনটি বই থেকে লিখতে চাও তাহলে তোমরা বই থেকেও লিখতে পারো। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে এই কোশ্চেনটির উত্তর সুন্দর করে লেখা আছে, ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারে সুন্দর করে লেখা আছে। এবার চলে আসি তৃতীয় কোশ্চেনে, মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় কোশ্চেনে কি বলেছে? বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? আকাশে ওড়ার সময় এরোপ্লেনের ডানার সাহায্যে বায়ুর উপর একটি বল প্রয়োগ করে এবং বায়ু এরোপ্লেনের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্য এরোপ্লেন আকাশে উঠতে পারে। বায়ুশূন্য স্থানে এইরূপ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় না, তাই বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না। তোমরা আরেকবার দেখে নাও। এবার চলে আসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর ফোর্থ কোশ্চেন। রাদারফোর্ডের পরীক্ষা থেকে কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা? তোমরা যদি চাও তোমরা এটি বই থেকে লিখতে পারবে। 68 পৃষ্ঠায় এইটি সুন্দর করে করা আছে এবং ছবিও দেওয়া আছে। এরকমভাবে তোমাদের ছবি আঁকতে হবে, দুটো ছবি আঁকলে ভালো হবে, যাতে বুঝতে পারে শিক্ষক মহাশয়। তাহলে পরীক্ষাটি কি? একটি বায়ুশূন্য আবদ্ধ নলে তেজস্ক্রিয় আইসোটোপ Bi 214 বাই নিচে 83 উৎস থেকে নির্গত উচ্চ গতি সম্পন্ন আলফা রশ্মিকে একটি সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে চালনা করা হয়। 0.00004 m পুরু সোনার পাতের উপর আলফা রশ্মি চালনা করা হয়। একটি বৃত্তাকার জিঙ্ক সালফাইড প্রতিলিপ্ত পর্দাসোনার পাতের পিছনের দিকে রাখা হয়, যাতে আলফা কণা আঘাত করলে উজ্জ্বল স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা কণার গতির অবস্থান জানা যায়। তোমাদের এই ছবিটা কিন্তু আঁকতে হবে। পর্যবেক্ষণ: অল্প সংখ্যক আলফা কণা 1 নম্বর সামান্য কোণে বিক্ষিপ্ত হয়ে সোনার পাত ভেদ করে বেরিয়ে যায়। অতি অল্প সংখ্যক অর্থাৎ 20,000-এর মধ্যে একটি আলফা কণা 90 ডিগ্রি কোণ বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়। মাত্র কয়েকটি কণা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে ফিরে যায়। তোমাদের এই ছবিটিও আঁকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আলফা কণার স্রোত। কি হচ্ছে? এখান থেকে একটি আলফা কণা কি 180 ডিগ্রি কোণে ফিরে যাচ্ছে, বাদ বাকিগুলি কি ভেদ করে চলে যাচ্ছে। এই পরীক্ষা থেকে রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয় যে পরমাণুর বেশিরভাগ অঞ্চলেই ফাঁকা। রাদারফোর্ডের আরেকটি সিদ্ধান্ত আসে যে
আসে যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় একটি অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। পরমাণুর এই অংশকে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলা হয়। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে থাকে। আলফা কণা ইলেকট্রনের চেয়ে প্রায় ৭৫০০ গুণ ভারী হওয়ায় পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় নগণ্য ভরযুক্ত ইলেকট্রনের দ্বারা আলফা কণার গতিবেগে একেবারেই প্রভাবিত হয় না। এর জন্য অধিকাংশ আলফা কণা পরমাণুগুলিকে ভেদ করে চলে যায়। আমি তোমাদের 3টি সিদ্ধান্তে লিখিয়েছি। তোমরা যদি চাও বই থেকে আরও 2টি সিদ্ধান্তে লিখতে পারো। তোমরা বইয়ে, তোমাদের টেক্সট বইয়ে 68 পৃষ্ঠায় এই পরীক্ষাটি এবং পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তগুলি খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো আমাকে লাইক করবে, আমাকে লাইক দিবে আর আমার উপরে সাপোর্ট করবে।